দীঘার জগন্নাথ ধাম যাত্রা এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সস্ত্রীক ছবি প্রকাশ্যে আসা বঙ্গ রাজনীতির অধ্যায়ে নিঃসন্দেহে এক বড় ঘটনা। জগন্নাথ মন্দিরের উদ্বোধন একটা বড় ঘটনা, কিন্তু গত 30শে এপ্রিল থেকে সেই মন্দির উদ্বোধনের সময় থেকে বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ। এক পক্ষ শাসক, অনুপক্ষ বিরোধী, কিন্তু এটাই কি কারণ হতে পারে বড় আঙ্গিনায় এই সাক্ষাৎ নিয়ে যাওয়ার? সৌজন্যের রাজনীতির কি কোনো ব্যাখ্যা থাকতে পারে না? থাকতে তো অবশ্যই পারে, তবে বাংলার রাজনীতি বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে, সেখানে এই সাক্ষাৎ হয়তো সত্যি সৌজন্য সাক্ষাৎ হিসেবে উড়িয়ে দিতে পারছে না কেউই। আর সংখ্যাগুরু সংখ্যালঘুর রাজনীতিতে মমতা দিলীপের এই সাক্ষাৎ হয়তো আরোই কারোর হজম হচ্ছে না। 30শে এপ্রিল এই সাক্ষাতের পর থেকে দলের অন্দরে ক্ষোভের মুখে দিলীপ ঘোষ। একেবারে রে করে উঠেছে দল। তিনি দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। সুকান্ত মজুমদার থেকে সৌমিত্র খাঁ স্পষ্ট কথায় এর সমালোচনা করেছেন। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে দেয়। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। যদিও দিলীপ ঘোষও দফায় দফায় পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি। রীতিমতো 1 বছর আগের ঋণ কড়াই গন্ডায় চুকোতে নেমেছেন দিলীপ ঘোষ। যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তারা হিন্দুর মন্দির থেকে হিন্দুকে আলাদা করছে। বিজেপি তাই করেছে। কাশী বিশ্বনাথ মোদী তৈরি করেছে। কেউ বলবে মোদীর মন্দির, সবাই মাথা ঠুকছে। আমি তো বলছি, যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে দেখে, কি টিএমসি হয়ে যাবে? এত বোকা ভাবেন মানুষকে আপনারা? যদি মন্দির রাজনীতি আমরা করে থাকি, আমরা হিন্দুকে মন্দির থেকে আলাদা রাখবো, তারপরে হিন্দু বিজেপিকে ভোট দেবে? হিন্দু হিন্দু ভাই ভাই বলবো, আর হিন্দু উৎসবে হিন্দুকে আলাদা করবো, বিজেপিকে হিন্দু ভোট দেবে? কে শিখিয়েছে? যারা এই হঠাৎ বিজেপি না, তারা বিজেপিকে বুঝতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই বঙ্গ রাজনীতিতে চর্চা শুরু। নিজের দলেরই একাধিক নেতার কোপের মুখে পড়েন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এসবের মাঝেই বৃহস্পতিবার সকালে দীঘার বিচে প্রাতঃভ্রমণে বেরিয়ে চাঁচা ছোলা ভাষায় যার জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। দিলীপ সরাসরি কারোর নাম মুখে আনেননি, তবে অনেকের মতে নাম না করে শুভেন্দু সুকান্তদেরকেই নিশানা করেছেন তিনি। বিদ্রোপে সুরে এও বলেন, অনেকে অভ্যাসবশত বিতর্ক শুরু করেছে। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন। এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক, ভগবান সবার হয়। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে। কিন্তু আমার খুব মজা লাগছে, আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে। যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি, বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। এখানেই থেমে থাকেনি দিলীপ ঘোষ। ধীরে ধীরে কোপ দেওয়ার তালিকায় বাড়তে থাকে বিজেপি নেতাদের নাম। তালিকায় যুক্ত হন অর্জুন সিং, সজল ঘোষ সহ আরো অনেক নেতা। তবে প্রত্যেককে ধরে ধরে কড়াই গন্ডায় মিটিয়েছেন দিলীপ। আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে, সবাই ফটো তোলে। ঘনিষ্ঠ, আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি। এই যে দূরত্ব সময় সময় বাড়াই কমায়, সেটা তার ব্যাপার। যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে, তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে। তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে। দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে, শেষ দিন পর্যন্ত মনে করে। মমতা ব্যানার্জিকে ছেড়ে দিই। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন। তার বাড়িতে গিয়ে এঁঠো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন,
আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করে। আরে এরা অন্য দাস সব, দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে, কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেনি। ছেড়ে দাও, সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁঠো খেয়ে জীবনযাপন করেছে। সে এবার নেতা, তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। রোজ যে পার্টি পাল্টায়, রোজ যে বিছানা পাল্টায়, সেসব লোক অন্তত যাই পুরো বিজেপি নিয়ে কথা যেন না বলে, আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে। তবে এই দরজায় একমাত্র নীরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি কি সত্যিই নীরব? দিলীপের দীঘা ভ্রমণ নিয়ে শুভেন্দু বাইরে কিছু বলেননি, তবে হয়তো স্রেফ এই কারণেই মনে মনে হাসছেন, কারণ বিজেপিতে শুভেন্দুর মতোই ওজনদার নেতা বলতে দিলীপ ঘোষই ছিলেন। আমি মন্তব্য করব, আমি কলকাতায় ছিলাম, সরাসরি এখানে আসছি, আমি জানিও না, মন্তব্য করব। আমি এসব ব্যাপারে মন্তব্য করব না। আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো, পিসিকে প্রাক্তন করা। 2016 সালে প্রথমবার বিধানসভা নির্বাচন লড়েন দিলীপ বিধায়ক হন। 2019 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে সাংসদ হন। বলতেন হারের রেকর্ড নেই, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি হারেন। কিন্তু সেই ম্যাচ দিলীপ ঘরের মাঠে খেলতে পারেননি। তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়। দিলীপ এবং তার ঘনিষ্ঠেরা তার জন্য শুভেন্দুকেই দায়ী করেন। তারপর থেকে শুভেন্দুর সঙ্গে দিলীপের সম্পর্কের উন্নতি হয়েছে এমন কিছু শোনা যায়নি। যদিও সম্প্রতি বিধানসভায় শুভেন্দুর ঘরে এসেছিলেন দিলীপ, সেখানে হাসি মুখে ছবিও তোলা হয়েছিল, কিন্তু তাল কেটে যায় দিলীপের বিবাহে। আর তারপর প্রথমবার নাম না করে এই শুভেন্দু অধিকারীকে ঝাঁঝালো আক্রমণ শানান দিলীপ ঘোষ। একেবারে যেন সেই পুরনো ঋণ কড়াই গন্ডায় শোধ করতে নেমেছেন। এখন বড় প্রশ্ন হলো, দিলীপ ঘোষ কি তার রাজনৈতিক জীবনকে বাজি রাখলেন? প্রশ্ন হলো, যেখানে শুভেন্দু সেভাবে ঝেড়ে কাশছেন না, সেখানে সুকান্ত সৌমিত্ররা আপত্তি করছেন কেন? দিলীপের বিরুদ্ধে কি তাদের ব্যক্তিগত রাগ বা অভিমান রয়েছে? এর উত্তর সন্ধান করতে গেলে কিছুটা পেছনে হাঁটতে হবে। দেখা যাবে বাংলায় জ্যোতি বসুর জমানায় সৌমেন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়রা বাম সরকারের সঙ্গে এমনই সৌজন্য বা যোগাযোগ রেখে চলতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তেমন ছিলেন না। বাংলায় বিরোধী রাজনীতির সংজ্ঞাই তিনি বদলে দেন। সে রাজনীতি আপোষহীন। সরকার বিরোধিতা বলতে কি বোঝায় বা বিরোধী রাজনীতির সংজ্ঞা কি, তা মমতার কাছেই শিখেছে বর্তমান বাংলা। ভিন্ন রাজনৈতিক দলে থাকলেও সেই বাংলা থেকে বিচ্ছিন্ন নন সুকান্ত সৌমিত্ররা। আর শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্কুলেরই ভালো ফল করা একজন ছাত্র। বঙ্গ রাজনীতিতে গত কয়েকদিন ধরে যা চলছে, তাতে আক্রমণ পাল্টা আক্রমণ দুটোই দেখেছে বাংলা। দিলীপ ঘোষ মুখ সামলে রাখার মানুষ নন, তাই দলের মধ্যে থেকে সমালোচনার মুখে পড়ে দিলীপ যে পাল্টা দিয়েছেন, সেটাই খেলা জমিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। আর তাতেই এই প্রশ্নটা বারবার প্রকট হয়ে উঠছে যে দিলীপ কি তার রাজনৈতিক জীবন বাজি রাখছেন? তা ভবিষ্যৎ বলবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।